আবির গভীর রাতে মেঘের দরজায় ডাকছে। দরজা খোলাই ছিল, তারপরও উনি ঢুকছেন না। কণ্ঠ উঁচু করে বললেন, আসবো? মেঘ একগাল হেসে তৎক্ষণাৎ উত্তর দিল, আমার রুমে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই। আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল, তুই এত কিউট কেন মেঘ? আবির ভাইয়ের আজগুবি কথা শুনে মেঘ বিস্ময়কর চোখে তাকালো। বারান্দায় জ্বালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লাল বর্ণ হয়ে আছে। আবির কেমন করে চেয়ে আছে মেঘের দিকে। আবির ঠোঁট কামড়ে বলল, তোর এই ডাগুর ডাগুর চোখের চাহনি আমায় বারবার আহত করে। অভিমানী সেই কণ্ঠস্বর আমাকে বারংবার তোর প্রেমে পড়তে বাধ্য করে। তোর অকৃত্রিম হাসি আমার সারা দিনের ক্লান্তি নিবারণ করে। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবিরের দিকে। মুখ ফসকে বলে উঠল, আপনি আমায় ভালোবাসেন আবির ভাই? আবির সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো, কিছু না বলেই চলে যাচ্ছে। মেঘ পেছন থেকে ডাকছে, আবির ভাই। আবির ফিরেও তাকাচ্ছে না। পুনরায় আবির ভাই চিৎকার দিয়ে উঠে বসল বিছানায়। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও আবির নেই। বারান্দার লাইটের আলোতেই স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ। মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল দরজার দিকে। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে মুখ ঝাপটে পড়ছে। কয়েক মুহূর্ত লাগলো মেঘের বুঝতে এটা একটা স্বপ্ন ছিল। মেঘ দীর্ঘশ্বাস ফেলল। দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে। মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখল। মেঘ ফোন থেকে আবির ভাই নামের সেভ করা ফাইলটা বের করে আবিরের ছবিগুলো দেখতে লাগলো। কিন্তু মেঘের মস্তিষ্ক জুড়ে মাত্র দেখা স্বপ্নটা ঘুরছে। মেঘ বিড়বিড় করে বলল, স্বপ্নেও ভালোবাসি বললেন না, হিটলার তো হিটলারই। নামাজ পড়তে বসেছে মেঘ। ভোরবেলা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। পড়ার থেকেও মাথায় দুষ্টুমি ঘুরছে বেশি। তারপরও জোর করে 2 ঘন্টা পড়ে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো। আবির একেবারে পরিপাটি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। তা দেখতেই মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকি হাসল। মনে পড়ে গেল ভোর রাতের স্বপ্নের কথা। ফিটফাট আবির ভাইকে দেখে নিল আপাদমস্তক। একটা কালো শার্ট, হাত তার কোনোই পর্যন্ত ওঠানো। হাতে একটা ব্লেজার, প্যান্টটাও একই রঙের। চোখে কালো সানগ্লাস। ঘড়ি পড়তে পড়তে নিচে নামছে। দ্রুত পায়ে এগিয়ে আসলো ডাইনিংয়ের দিকে। মেঘ তখনও অভিভূতর ন্যায় চেয়ে আছে আবিরের দিকে আর গুনগুন করে গান গাইছে, কালো সানগ্লাসটাই কেন এত সুখ, হে যুবক। আবির কাছাকাছি এসে সানগ্লাসটা খুলে কপাল গুটালো, কিন্তু মেঘের হুঁশ নেই। আবির গলা খাকারি দিয়ে বলল, কি হয়েছে তোর? মেঘ একটু নড়ে চড়ে উঠল। গান থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি। আবির পুনরায় সানগ্লাস চোখে দিল। কোনোই পর্যন্ত তোলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল। মেঘ উচ্চস্বরেই বলে উঠল, মাশাল্লাহ, কারো নজর যেন না লাগে। অকস্মাৎ মেঘ চেয়ার থেকে উঠে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো। আবির ভ্রু কুঁচকে চাইল। মেঘ সহসা আবিরের ডান হাতের কনিষ্ঠা আঙুলে হালকা করে কামড় দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে অষ্টাদশীর কাণ্ড দেখছে। 1 সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে। নিজের কর্মকাণ্ডের প্রতি নিজেরই রাগ হচ্ছে। আবির কিভাবে রিয়াক্ট করবে আল্লাহ জানে। মনে মনে ভীত হচ্ছে অষ্টাদশী। আবির স্বাভাবিকভাবে হেঁটে মেঘের বিপরীত পাশে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, সুন্দর লাগলে বুঝি ছেলেদের আঙুলে কামড় দিস তুই? মেঘ চমকে উঠে তাকায় আবিরের দিকে। সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডানে বামে। অভিমানী স্বরে বলে ওঠে, মিম ছাড়া কারো আঙুলে কামড় দিই না। আবির কিছু বলার আগে হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন। এক গাল হেসে বললেন, কি ব্যাপার, 2 ভাই বোন আজ গল্প করছো নাকি? আবিরকে দেখে পুনরায় বললেন, মাশাল্লাহ, তোকে খুব ভালো লাগছে। ততক্ষণে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে। ইকবাল খান এসে আবিরকে দেখেই বলে উঠলেন, মাশাল্লাহ আবির, তোকে অনেক সুন্দর লাগছে। এতদিনে তোকে সিইও মনে হচ্ছে। তোর লুকেই আজকের মিটিং জমে যাবে। আলী আহমদ খানও ছোট করে বললেন, মাশাল্লাহ। মোজাম্মেল খান চেয়ার টেনে বসতে বসতে বললেন, ভাইজান, আবিরকে বলা দরকার না কথাটা? আলী আহমদ খান 1 সেকেন্ড থেমে বলে উঠলেন, ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। আবির নিরেট কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? আলী আহমদ খান সহসাই বললেন, তোকে একটু রাজশাহীতে যেতে হবে 4-5 দিনের জন্য। আবির 2 আঙুল দিয়ে কপাল আলতো করে ছুঁয়েছে, সাথে এক পলক মেঘকেও দেখে নিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল, তবে এই কথা শুনে মুখে খাবার নিয়েই চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের দিকে। আর মনে মনে বলছে, প্লিজ আবির ভাই, আপনি যাবেন না প্লিজ। আবির বাবার দিকে এক নজর তাকালো, তারপর মাথা নিচু করে বলল, আমি এখন কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান অকস্মাৎ বললেন, কেন? আবির মনে মনে বলল, আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়ে যায়, রাতের ঘুম হারাম হয়ে যায়। সহসা গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল, আমার অফিসের কাজ আছে,
1 সপ্তাহ পর অফিস শুরু হবে। এই অবস্থায় সবকিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান এবার আলী আহমদ খানের দিকে চেয়ে বললেন, তাহলে কি আমি যাব ভাইজান? আলী আহমদ খান কিছু বলার আগেই পুনরায় আবির বলে উঠল, কাউকেই যেতে হবে না, আমার পরিচিত লোক আছে, আমি এখান থেকেই কাজ করতে পারবো। তারপরে যদি সমস্যা হয় তখন তোমাদের জানাবো। তবে আগামী 2-3 মাস আমি কোথাও যাব না, এটা বলে রাখলাম। চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ করে আসছি, সিলেটের কাজও কাকামুনি শেষ করে এসেছে, রাজশাহীরটা আমি দেখছি, তোমাদের যেতে হবে না। মেঘ নিঃশব্দে হাসছে। সবাই চুপচাপ খাবার খাচ্ছে। আবির খাবার শেষ করে উঠে যাবে তখনই ইকবাল খান ডেকে উঠল, আবির, বাইরে বৃষ্টি, বাইক নিয়ে বের হোস না। আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব, একটু বস। আবিরও বাধ্য ছেলের মতো সোফায় বসে পড়ল। তারপর ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেল। সারাদিনই বৃষ্টি হয়েছে আজ। মেঘের কোচিং টিউশনি কিছুই নেই। রুমে বসে সারা বেলা পড়াশোনা করেছে। বিকেলে বৃষ্টি কমে এক চিলতে রোদ বেরিয়েছিল আকাশে। মেঘের আর পড়তে ইচ্ছে করছে না, তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে পুরো বাড়ি চক্কর দিল, কিন্তু সবাই ঘুমাচ্ছে, তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেল না। হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না। সেই যে রাতের বেলায় আবির ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল, তা আবার ছাদের দরজা পর্যন্ত। তারপর থেকে আর ছাদের দিকে পা বাড়ায়নি মেঘ। মেঘ স্কুল কলেজ পড়ার সময় প্রতিদিন বিকেলে ছাদে যেত। ফুল গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা। তবে এইচএসসির আগের টেস্ট পরীক্ষা থেকে মেঘ ছাদে যাওয়া ভুলেই গেছে। কোচিং টিউশনি শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেত। আর সন্ধ্যার পর ছাদে যাওয়ার মতো এতটা সাহস অষ্টাদশীর নেই। সেই থেকে গাছের যত্ন ছেড়ে দিয়েছে। গাছেরাও অসুস্থ, অবহেলায় মরে গেছে। তখন থেকে মেঘ আর ছাদে যায় না। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠল ছাদে। ছাদের গেট খুলতেই চোখ ছানাবড়া হলো অষ্টাদশীর। ছাদের যতটা অংশ চোখে পড়ছে পুরোটাই গাছে ভর্তি। মেঘ পা বাড়ালো ছাদের দিকে। সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাতে 3 সারি গাছের টব রাখা। এক কর্নারে শুধু ফলের টব, বাকি সব ফুল গাছে ভরা। নয়নতারা, বেশ কয়েকটা রঙের গোলাপের গাছ, পুর্তলিকার গাছ, তবে বিকেলবেলাতে ফুল নেই। কাঠগোলাপের গাছ, জিনিয়া, অপরাজিতা, রঙ্গন থেকে শুরু করে কত কত ফুলের গাছ। অধিকাংশ গাছের বা ফুলের নামই মেঘ জানে না। মেঘ নিজেই নিজেকে প্রশ্ন করছে, এত গাছ কে আনলো? তানভীর ভাইয়া তো জীবনেও ছাদে আসে না। তাহলে কি আবির ভাই? সহসা মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। ছাদ ভর্তি এত গাছগাছালি দেখে মেঘের ভীষণ ভালো লাগছে। সবটা ছাদ ঘুরে ঘুরে দেখল। সারাদিন বৃষ্টি থাকায় পানি দেওয়ার প্রয়োজন হলো না। 20 থেকে 30টা ছবি তুলেছে ফুলের আর গাছের। ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে। গোধূলি আলোতে ফুলের মুগ্ধতা দেখে মেঘ লোভ সামলাতে না পেরে একটা ফুল ছিঁড়ে নিয়েছে। এতদিন পর নিজের বাড়ির ছাদে এতগুলো ফুল গাছ আর ফুলের সমারোহ দেখে আবিষিত হয়ে পড়েছে মেঘ। আর এইদিকে আবির করিডোর দিয়ে নিজের রুমে আসছিল। আবির মেঘকে দেখে ঠাই দাঁড়িয়ে পড়ল সেখানেই। এদিকে মেঘ আপন মনে ফুলের গন্ধ শুকছে আর হাঁটছে। আশেপাশে বা সামনে কেউ আছে কিনা তাতে তার কোনো মনোযোগ নেই। হঠাৎ আবিরের প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খেল মেঘ। নিজেকে সামলানোর আগেই আবির মেঘের বাহু চেপে ধরে। সহসা স্বাভাবিক হয়ে মুখ তুলে চায় মেঘ। আবিরের তপ্ত দৃষ্টি দেখেই মাথা নুইয়ে ফেলে পুনরায়। আবির বাহু চেপে ধরে, দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে ওঠে, ফুল ছিঁড়েছিস কেন? মেঘ ঢোক গিলে মৃদু স্বরে বলে, সরি। আবির পুরু কণ্ঠে শুধালো, সরিটা আমায় না বলে গাছকে বলিস। মেঘ নিচের ঠোঁট কামড়ে ধরে আছে। আবিরের ধমকে ভিজে আসে নেত্রদয়। আবির মেঘের বাহু ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে মেঘ চলে যেতে নেয়। আবির পুনরায় নিরেট কণ্ঠে ডেকে উঠল, শোন। মেঘ ওইখানেই দাঁড়িয়ে পড়েছে। কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দিল, জি। আবির এবার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, সময় পেলে গাছগুলোর একটু যত্ন নিস, এগুলো তোরই। মেঘ এবার বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। নিষ্পলক তার দৃষ্টি। চোখ টলমল করছে পূর্বের জমা পানিতে। অধর সরে আসে কিছুটা। কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে বলল, আমার? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিল, হ্যাঁ, তোর নাকি ফুলের গাছ অনেক পছন্দ, তাই এনে দিলাম। এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর। আর হ্যাঁ, গাছের যত্ন নিতে গিয়ে আবার দুনিয়া ভুলে যাস না। মেঘ বসুভূত চোখে চেয়ে আছে আবিরের দিকে। আবির এবার সরাসরি চোখ রাখে মেঘের চোখে মুখে। দুফোঁটা অশ্রুর দাগ হয়ে গেছে। সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে আছে। গালের মাঝে একটা গাঢ় রঙের তিল জ্বলজ্বল করছে। আবিরের দুর্বদ্ধ দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করল মেঘ। কোমল কণ্ঠে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির কিছু বলার আগেই পুনরায় মেঘ প্রশ্ন করল, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আবির উত্তর দিল, একটু পর আবার বের হব। অষ্টাদশী পল্লব ঝাপটে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করে, কফি খাবেন আবির ভাই? আবির খড়খড়ে কণ্ঠে শুধালো, গতরাতে কি বলেছি তোকে, মনে নেই? মেঘ মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল,
অন্য কাউকে বলি করে দিতে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, লাগবে না, তুই রুমে যা। মেঘ আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে চলে গেল। রুমে শুয়ে শুয়ে বিকেলের তোলা ছবি দেখছিল মেঘ। সেখান থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে, স্পেশাল গিফট, সাথে কয়েকটা লাভ ইমোজি দিল ক্যাপশনে। সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে। কিছুক্ষণ পরই ফোনের কল বেজে উঠল। বন্যা কল দিয়েছে। তৎক্ষণাৎ রিসিভ করল মেঘ। বন্যা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এই তোকে এত গাছ কে দিল রে? মেঘ সশব্দে হেসে বলল, আবির ভাই। কি? আবির ভাই? আতকে ওঠে বন্যা। মেঘ পুনরায় বলে, হ্যাঁ, কবে আনছে জানি না, কিছুদিন যাবৎ মিমের রুমে কাজ চলছে, ছাদেও কাজ চলছিল, তাই আমি তেমন বের হইনি রুম থেকে, আর ছাদেও যাওয়া হয় না অনেক দিন যাবৎ। আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ, ছাদের পরিবেশ পুরোই চেঞ্জ। আসার সময় আবির ভাই বলেছে এগুলো নাকি আমার। বন্যা উদ্বেলিত ভঙ্গিতে বলল, বাহ, তোর শখ তো তাহলে পূরণ হয়েই গেল। তুই তো খুব করে চাইতি ছাদ ভরা গাছ হোক, যেদিকে তাকাবি শুধু গাছ আর গাছ থাকবে। দেখলি তো, আল্লাহ তোর ইচ্ছা পূরণ করেছে। মেঘ খুশি মনে বলল, তুই সময় করে আসিস বাসায়, ছাদে যাবনি। আর হ্যাঁ, সকালবেলা আসিস। ঠিক আছে, বন্যা উত্তর দিল। তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে রেখে দিল। রবিবার ব্যস্ততায় কাটছে সকলের সময়। বর্ষাকাল থাকায় হুটহাট করে বৃষ্টি নেমে যায়। আবির বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যায়, আর বৃষ্টি থাকলে গাড়িতে যায়। মেঘ কোচিং টিউশনি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আবিরের সাথে তার টুকটাক দেখা হয়, হয়তো খাবার টেবিলে, নয়তো সিঁড়িতে বা করিডোরে। আজ বৃহস্পতিবার। আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে, হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে। মেঘ তখনই বই নিয়ে রুম থেকে বের হয়েছে। কিছুক্ষণ পরেই জান্নাত আপু আসবে। মেঘ করিডোর থেকে সিঁড়ির কাছে আসতে আসতে নিচের দিকে তাকায় একবার। চোখ পড়ে সোফায় বসা আবিরের দিকে। এক হাতে কফির কাপ নিয়ে কফি খাচ্ছে, অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছে। মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি। মেঘ গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করল, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মেঘ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নাই, যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পারে। কিন্তু মেঘের নুপুরের শব্দে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মোবাইল পকেটে রেখে দেয়। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আবিরের দিকে চেয়ে নিচে নামছে আর মনে মনে বলছে, কে এই মেয়ে যার ছবি আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারে আছে? আমাকে দেখতেই হবে এই মেয়েকে। আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। মেঘ কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে যায়। 10-15 মিনিটের মধ্যেই জান্নাত আপু পড়াতে আসে। আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছে আপু। মোটামুটি 8:30টার কাছাকাছি বেজে গেছে। ড্রয়িং রুমে কেউ নেই। জান্নাত আপু পড়ানো শেষ করে বের হবে। মেঘও তখন পেছন পেছন রুম থেকে বের হয় দরজা লাগানোর জন্য। জান্নাত দরজার কাছাকাছি যেতেই আবির বাহিরে থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে। মুখোমুখি দেখা হয় জান্নাত আর আবিরের। জান্নাত সহসা হাস্যোজ্জ্বল মুখে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবিরও হাসি মুখে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেঘ পড়ার রুমের কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে বলছে, আবির ভাই জান্নাত আপুকে চেনে? কিন্তু কিভাবে? তাহলে কি আবির ভাইয়ের ফোনে তার ছবি ছিল? জান্নাত হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে তো বাসায় দেখিই না ভাইয়া। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায়। তোমার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না তো? জান্নাত শান্ত কণ্ঠে বলল, না না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। আবির এক পলক মেঘের দিকে চেয়ে পুনরায় জান্নাতের দিকে তাকালো। নীরেট কণ্ঠে শুধালো, ও পড়ে তো ঠিক মতো? জান্নাত এবার মেঘের দিকে চেয়ে হাসি মুখে বলল, হ্যাঁ ভাইয়া, মেঘ অনেক মনোযোগী এবং খুব মেধাবী, আপনি চিন্তা করবেন না প্লিজ। আবির ছোট করে শুধালো, খেয়েছো কিছু? বসো, খাবার খেয়ে যাও। জান্নাত তৎক্ষণাৎ বলল, নাস্তা করেছি ভাইয়া, আর কিছু খাবো না, আসি তাহলে আজ। ওদের কথোপকথন শোনার জন্য মেঘ কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে আসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও। জান্নাত একগাল হেসে বলল, আপনি আমাদের বাসায় বেড়াতে যান? আবির হালকা হেসে উত্তর দিল, সময় পেলে অবশ্যই যাব। প্রথমের কথাগুলো ঠিকমতো শুনতে না পেলেও শেষের কথাগুলো মেঘ স্পষ্ট শুনতে পেয়েছে। জান্নাত মেঘকে আল্লাহ হাফিজ বলে বেরিয়ে গেছে বাসা থেকে। একদিকে মেঘের বুক কেঁপে উঠল। মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আনমনে ভাবছে, জান্নাত আপু আবির ভাইকে বাসায় যেতে বলেছে। আবির ভাইও হাসি মুখে বলছে সময় পেলে যাবে। কই, আবির ভাই তো আমার সাথে এত ভালো আচরণ করে না। উনি তো আমার সাথে আজ পর্যন্ত হাসি মুখে কথাই বলেননি। তাছাড়া জান্নাত আপুকে তো তানভীর ভাইয়া নিয়ে এসেছিল। তাহলে আবির ভাই কিভাবে চেনে? মেঘ আহত চোখে তাকিয়ে রইল আবিরের দিকে। আবির দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিলে সহসা পথ আটকে সামনে দাঁড়ালো অষ্টাদশী। আজ আর তার শরীর কাঁপছে না, হাত পা ঝিমঝিম করছে না।
কারণ হাজারটা প্রশ্ন তার মাথাচাড়া দিয়ে উঠেছে, যেগুলোর উত্তর শুধু আবিরই জানে। ড্রয়িং রুমের কোথাও কেউ নেই। জান্নাত পড়িয়ে গেলেই মূলত খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়, তাই এই সময় সবাই যার যার রুমেই থাকে। অষ্টাদশীর পথ আটকানো দেখে আবির বিস্মিত চোখে চাইল। মেঘের এলোমেলো চুল, চোখের কাজলটা কিছুটা লেপ্টে আছে, শুষ্ক, ওষ্ঠদয় তীর তীর করে কাঁপছে। এ অবস্থায় মেঘকে দেখে ঘোর লেগে যাচ্ছে আবিরের। হাজারো নিষিদ্ধ চিন্তা জেগে উঠছে আবিরের মনে। টেনে হিসড়ে কোনো রকমে নিজেকে সামলে ঢোক গিলে কিছুটা শক্ত কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়েছিস কেন? মেঘের সরু নাক ক্রমে ক্রমে ফুঁসছে। দীর্ঘশ্বাস ছেড়ে ধৈর্যহীন কণ্ঠে শুধালো, আপনি জান্নাত আপুকে চেনেন? আবির ওপর নিচ মাথা নাড়ে শুধু। মেঘ দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে আপনি কিভাবে চেনেন? আবির রাশভারী কণ্ঠে বলল, পরিচিত। মেঘ ভেতরে ভেতরে ক্ষিপ্ত হল। অষ্টাদশীর চেহারার পরতে পরতে ঘনিয়ে আসে মেঘ। এক সমুদ্র অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠেছে। একে গায়ের রং ফর্সা, তার উপর রাগে গাল দুটো লাল হয়ে আছে মেঘের। দেখে মনে হচ্ছে টোকা দিলেই গাল বেয়ে রক্ত পড়বে। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ বলল, শুধু পরিচিত হলেই কি মানুষ নির্দ্বিধায় বাসায় যেতে বলে? তুই কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস মেঘ? চোয়াল শক্ত করে প্রশ্ন করল আবির। মেঘ আজ আবিরের কণ্ঠ শুনে আটকে উঠছে না, কারণ অষ্টাদশী আজ মাত্রা অতিরিক্ত রেগে যাচ্ছে। অতিরিক্ত রাগলে মানুষের বোধশক্তি হারিয়ে যায়। তাছাড়া মেয়ে মানুষ রাগলে তো লিমিট ছাড়া। যখন রাগ হয় তখন দুনিয়ার কোনো কিছু দিয়ে শান্ত করা যায় না, যতক্ষণ না নিজে থেকে শান্ত হয়। মেঘের নাকের ডগায় ঘাম জমে আছে, কপাল ঘামতে শুরু করেছে ধীরে ধীরে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অষ্টাদশী। কয়েক মুহূর্ত পর নীরের কণ্ঠে শুধালো, আপনি ওনার বাসায় যাবেন? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। গুরুভার কণ্ঠে বলল, প্রয়োজন হলে যাব। মেঘ চোখ গোল গোল করে চাইল। মনের ভেতর হাজারটা প্রশ্ন ছুটছে এই দিক সেদিক। মেঘের নীরবতা দেখে আবির গুরুভার কণ্ঠে জবাব দিল, তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না, পড়াশোনায় মন দে। তুই এখনো অনেক ছোট, সময় হলে সব জানতে পারবি। মেঘ দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলা শুরু করল, আপনার যা খুশি করতে পারেন, যা খুশি বলতে পারেন, তাতে কিছু হয় না। আমি কিছু বলতে গেলেই ছোট, বয়স হয়নি, এরকম করেন। আবির দাঁতে দাঁত চিপে গম্ভীর কণ্ঠে বলল, মেঘ আস্তে কথা বল, বাড়ির মানুষ শুনবে। তাছাড়া জান্নাতের ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তা কেন বলবেন? আপনার যত রাগ, যত জেদ শুধু আমার উপর দেখান। কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত দরদ? আবিরের চোখ লাল হয়ে গেছে, দাঁত কটমট করছে, কণ্ঠ 3 গুণ ভারী করে ধমকে উঠল, জান্নাত কোথাকার কোন মেয়ে না, ওকে সম্মান দিয়ে কথা বলবি। ফার্দার যদি ওকে রাস্তার মেয়ে বলিস তাহলে এর ফল কিন্তু ভালো হবে না, বলে রাখলাম। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল। সহসা মনে পড়ে গেল আবির ভাইয়ের ফোনে দেখা ওয়ালপেপারের ছবিটার কথা। তার মানে কি আবির ভাইয়ের প্রিয়? আর কিছুই ভাবতে পারছে না মেঘ। চোখে সর্ষে ফুল দেখছে, হৃদয় ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। আবির কিছু একটা বলতে যাবে তার আগেই মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি কি ওনাকে এতটুকু বলার পরই আবির ডান হাতে মেঘের বাম গালে শক্তপোক্ত চড় বসিয়ে দিল। অকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল, কথাটাও শেষ করতে পারল না। মেঘের সমস্ত পৃথিবী ঘুরছে, বিপুল চোখে চেয়ে আছে আবিরের দিকে। স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সেখানেই। একটাবারের জন্য গালেও হাত রাখল না। অনুভূতিরা যেন বিলীন হয়ে গেছে। রক্তাভ চক্ষুদয় আবিরের দিকেই নিবদ্ধ। আবির ভীষণ চটে গেছে। ডান হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরল। রাগান্বিত কণ্ঠে বলল, যা বোঝার তা বুঝিস না, হাজারটা বিষয় নিয়ে পড়ে থাকিস। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির সঙ্গে সঙ্গে পা পিছিয়ে ঘুরে গেল। দরজার পাশে দেয়ালে সবেগে ঘুষি বসিয়ে দিল। তা দেখে কেঁপে ওঠে অষ্টাদশী। বাম হাত দিয়ে মেন গেটের দরজা খুলে বেরিয়ে গেল বাসা থেকে। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। দীর্ঘ সময় পর চোখ বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রু। ততক্ষণে মালিহা খান বেরিয়ে আসলেন রুম থেকে। মালিহা মেঘকে দরজার মুখে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন, কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন, ক্ষুধা লেগেছে? মেঘ কিছুটা নড়ে উঠল। বড় আম্মুর দিকে না ঘুরেই শীতল কণ্ঠে বলল, না। তারপর পড়ার রুম থেকে বইগুলো নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আকলিমা খান মেঘকে যেতে দেখে বললেন, মেঘ খাবি না? মেঘ গম্ভীর স্বরে বলল, ক্ষুধা নেই। মেঘ রুমে এসে হাতের বই খাতাগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে বিছানায়। তারপর দরজা আটকে নিজেও বিছানায় লুটিয়ে পড়ে। মেঘের বুক ভেঙে আসে আকাশসম কষ্টে। চোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই অষ্টাদশীর। যেই আবির ভাইয়ের থাপ্পড়ের ভয়ে গত 1 মাস আবিরের চোখে চোখ রেখে কথা বলেনি। আবির যা বলেছে চুপচাপ মেনে নিয়েছে। নিজের রাগ, জেদ আর অভিমান আবিরের পদতলে চাপা দিয়েছিল। সেই আবির ভাই কিনা 1 মাস হওয়ার আগেই তাকে থাপ্পড় মারল, তাও আবার কোথাকার কোন মেয়ের জন্য। এত শক্তপোক্ত চড়ে এখনো মুখের বাম পাশ ব্যথা করছে মেঘের। শোয়া থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো।
বাম গালে 5 আঙুলের দাগ হয়ে গেছে, রক্তবর্ণের সেই পাংশু। নিজের বিধ্বস্ত ধৃষ্টতা দেখে আটকে উঠল মেঘ। মুখমণ্ডলের নাই অষ্টাদশীর কোমল হৃদয়টাকেও চূর্ণ বিচূর্ণ করে ফেলেছেন অনুভূতিহীন কাঠখোট্টা আবির ভাই। মেঘ আয়নার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। আনমনে কি ভাবছে কে জানে, যে অষ্টাদশীর মনটাকে কাচের ভাঙা গ্লাসের মতো হাজার টুকরে পরিণত করেছে। কোথায় সেই দুরহ পুরুষ? আবির বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল। কি কাগজ নিতে এসেছিল সব ভুলে গেল। স্পিডে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে। কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর রাসেল একজন স্টাফকে জিজ্ঞেস করল, আবির স্যার কি এখনো আসেননি? স্টাফ সঙ্গে সঙ্গে উত্তর দিল, স্যার তো কিছুক্ষণ আগেই চলে এসেছেন। কি বলো, আবির এসেছে অথচ আমায় ফাইল দিল না? চিন্তিত স্বরে বলল রাসেল। তৎক্ষণাৎ হাঁটা দেয় আবিরের রুমে। আবিরের রুমের দরজা ধাক্কাতেই চোখে পড়ল বিধ্বস্ত রুম। যেন কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে গেছে এই রুমটা দিয়ে। হেলমেট ভেঙে পড়ে আছে ফ্লোরে, কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সম্পূর্ণ রুমে। সেগুলো এলোমেলো উঠছে ফ্যানের বাতাসে। চেয়ার পড়ে আছে কাত হয়ে। আবিরকে দেখা গেল না। আবিরকে দেখার জন্য রাসেল দরজায় দাঁড়িয়ে উকি দিল ভেতরে। জানালার পাশের দেয়ালটাতে আবির অনবরত ডান হাতে ঘুষি দিয়েই যাচ্ছে। বিস্ময় চোখে চাইল রাসেল। 1 সেকেন্ড দেরি না করে ছুটে গেল আবিরের কাছে। চেষ্টা করল আবিরকে থামানোর, কিন্তু ব্যর্থ হলো। 6 ফুট লম্বা সুঠাম দেহি শক্তিশালী আবিরের সাথে 5 ফুট 7 ইঞ্চি লম্বা রাসেল শক্তিতে কোনো মতেই কুলাতে পারছে না। চেষ্টায় ব্যর্থ হওয়ায় দরজা পর্যন্ত দৌড়ে যায় রাসেল, আর চিৎকার দিয়ে ডাকে, রাকিব এদিকে আয়। ভয়ঙ্কর সেই পুরুষালী চিৎকারে রাকিব সহসায় দৌড়ে আসে। সাথে ছুটে আসে অফিসের কিছু স্টাফ আর কিছু কর্মচারী। রাকিব আর রাসেল টেনে হিঁচড়ে আবিরকে দেয়াল থেকে সরিয়ে আনল। আবিরের চোখে মুখে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। শ্যামবর্ণের মুখবিবর পরিবর্তন হলো ঘুটঘুটে আধারে। উসখুস চুলগুলো এলোমেলো হয়ে আছে। ঘামে ভেজা কপালে লেপ্টে আছে সামনের দিকের চুলগুলো। পরনের সাদা শার্ট ঘামে ভিজে লেপ্টে আছে গায়ের সাথে। রুমে ফুল স্পিডে ফ্যান চলছে, সাথে এসি অন থাকা সত্ত্বেও আবিরকে দেখে মনে হচ্ছে সবেমাত্র 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলে এসেছে। রাকিব মাটিতে কাত করা চেয়ারটা এক হাতে তুলে আবিরকে জোর করে বসালো। আবিরের হাতের দিকে চাইল। নিরবিচ্ছিন্ন ঘুষির কারণে আঙুলের কয়েকটা জায়গায় কেটে রক্ত পড়ছে। রাকিব তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো দেয়ালে। সাদা রঙের দেয়ালের কিছুটা অংশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। রাকিব আতকে উঠে এক প্রকার চিৎকার দিয়ে বলল, রাসেল ফার্স্ট এড বক্স বের কর তাড়াতাড়ি। আবির এখনো জোর করছে চেয়ার থেকে ওঠার, কিন্তু রাকিব আবিরের পেট বরাবর শক্ত করে জাপটে ধরে পিতাব কণ্ঠে আর্তনাদ করে উঠল। তপ্ত স্বরে শুধালো, কি হয়েছে তোর? এমন করছিস কেন আবির? আবির সহসা চিৎকার দিয়ে বলল, ছাড় আমাকে। আবিরের রুষ্ট কণ্ঠের চিৎকারে কিছুটা নড়ে উঠল রাকিব, কিন্তু তারপরও ছাড়ল না। পুনরায় শান্ত কণ্ঠে বলল, কেন পাগলামি করছিস আবির? রাগটা একটু কমা প্লিজ। কি হয়েছে বল আমায়। আবির দ্বিতীয়বার চেয়ার থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু এবার রাকিব আরও একটু শক্ত করে আবিরকে চেপে ধরে। নিরেট কণ্ঠে বলে, মাথা ঠান্ডা কর আবির। আবির ব্যর্থ হয়ে বসে পড়ল চেয়ারে। আবিরের রক্তবর্ণের চোখ বেয়ে পড়ল ক্রোধ মিশ্রিত 1 ফোঁটা জল। রাসেল ফার্স্ট এড বক্স নিয়ে আসছে। দরজায় দাঁড়ানো 2-1 প্রশ্ন করছে, কি হয়েছে স্যার? কি হয়েছে স্যারের? কোনো সমস্যা স্যার? আবির তাদের প্রশ্নে বিরক্ত হয়ে অগ্নিদৃষ্টিতে চাইল। সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল জনতা। রাকিব রাসেলের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তুই সবাইকে নিয়ে ওইদিকে যা, আমি আছি আবিরের কাছে। রাসেল চিন্তিত স্বরে বলল, কোনো প্রয়োজন হলে ডাকিস আমায়। রাকিব মাথা দুলালো। রাসেল 1 সেকেন্ড দেরি না করে সবাইকে নিয়ে যার যার কাজে চলে গেল। আবির চলন্ত ফ্যানের দিকে মুখ তুলে চেয়ে আছে। সবাই চলে যাওয়ার পর রাকিব গম্ভীর কণ্ঠে বলল, দেখ হাতটার কি অবস্থা করেছিস। আবির এক পলক হাতের দিকে চেয়ে ক্রোধান্বিত কণ্ঠে বলল, আমি মস্ত বড় ভুল অপরাধ করে ফেলেছি রাকিব। সেই অপরাধের কাছে আমার হাত কিছুই না। রাকিব কিছুটা চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? কি করেছিস তুই? আবিরের কণ্ঠস্বর ভিজে আসছে। পুনরায় 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। শীতল কণ্ঠে জবাব দিল, আমি একই ভুল পুনরায় করে ফেলেছি। রাকিব আতকে উঠে শুধালো, কি? তুই মেঘকে মেরেছিস? আবির দীর্ঘশ্বাস ফেলল শুধু। রাকিবের বুঝতে বাকি নেই যে আবির মেঘকে মারার ক্রোধে নিজেকে আহত করছে। ভ্রু গুটিয়ে রাকিব বলল, কেন মেরেছিস? দীর্ঘশ্বাস ছেড়ে আবির বলল, আমায় জান্নাতের সাথে কথা বলতে দেখে মেঘের মাথায় রক্ত উঠে গেছে। যা তা উল্টাপাল্টা বলা শুরু করেছে। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। তুই কি বলছিস আবির? জান্নাতের জন্য তুই মেঘকে মারলি? অবাক চোখে তাকিয়ে আছে রাকিব। আমি মেঘকে মারতে চাইনি, বিশ্বাস কর। এক পর্যায়ে প্রশ্ন করে বসলো আমি জান্নাতকে ভালোবাসি কিনা। এই কথাটা সহ্য করতে পারিনি।
রাকিব তপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। আবির বাম হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে মনোকষ্টে শুধালো, আমি এখন কি করব রাকিব? রাকিব দীর্ঘশ্বাস ফেলল বারবার। রাকিব দীর্ঘশ্বাস ফেলছে বারবার। কিছুটা ভেবে বলল, দেখ, এখন তুমি আগের মতো নেই। এখন তো মেঘও তোর প্রতি পজিটিভ। এজন্যই তো আজকে এভাবে রিয়্যাক্ট করেছে। আমার মনে হয় না এই থাপ্পড়ের জন্য ও কথা বন্ধ করবে। আবির খড়খড়ে কণ্ঠে উত্তর দিল, তুই তো জানিস মেঘ খুব জেদি। এটাই আমার একমাত্র ভয়ের কারণ। ও যদি একবার জেদ করে বলে আমার সাথে কথা বলবে না, তাহলে এই জীবনে আর কোনোদিন কথা বলবে না। রাকিব কপাল গুটিয়ে প্রশ্ন করল, বাই দ্য ওয়ে, কয়টা থাপ্পড় দিয়েছিস? আবির তপ্ত স্বরে বলল, একটা। রাকিব স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, তুই চিন্তা করিস না, কিছু হবে না। জান্নাতকে নিয়ে কিছু ভাবছিস? মেঘ কি আর পড়তে চাইবে ওর কাছে? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, 2 দিন পর পর ওর জন্য টিউটর কোথায় খুঁজবো আমি? ওকে জান্নাতের কাছেই পড়তে হবে। রাকিব কোমল কণ্ঠে বলল, আচ্ছা সেসব পরে দেখা যাবে, এখন চল হাসপাতালে যাই একটু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, হাসপাতালে যাব কেন? রাকিব স্বাভাবিক কণ্ঠেই বলল, এতটা কেটেছে, কোনো সমস্যা হয় যদি? ডাক্তার দেখালে ভালো হতো না? আবির সংকটজনক স্বরে উত্তর দিল, এটা আমার শাস্তি। রাকিব খুব ভালো করে জানে আবিরকে জোর করলে কোনো লাভ হবে না, তাই আর জোর করেনি। রাকিব চিন্তিত স্বরে বলল, এখন কি বাসায় যাবি? দিয়ে আসবো তোকে? আবির এক পলক তাকালো দেয়ালে লাগানো ঘড়িটার দিকে। 10টা বাজছে। গম্ভীর কণ্ঠে জবাব দিল, কি করব বুঝতে পারছি না। মেঘের মুখোমুখি হওয়ার মতো সাহস পাচ্ছি না আমি। রাকিব জানালার বাইরে তাকিয়ে বলল, বাইরে তো বৃষ্টি, একটু ওয়েট কর, বৃষ্টি কমলে আমি দিয়ে আসবনি। আবির পকেট থেকে ফোন বের করে তানভীরকে কল করল। প্রথমবারেই কল রিসিভ হলো। তানভীর কল রিসিভ করে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোথায় তুই? তানভীর স্বাভাবিক স্বরেই উত্তর দিল, আমি তো পার্টি অফিসে। কেন ভাইয়া? আবির নীরের কণ্ঠে জবাব দিল, এমনি। তানভীর চিন্তিত স্বরে বলল, কোনো সমস্যা ভাইয়া? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আবির গলা খাকারি দিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো সমস্যা নেই, তুই কাজ কর, রাখছি। কল কেটে মোবাইল পকেটে রেখে বাম হাত কপালের উপর রেখে চেয়ারে হেলান দিল। রাকিবও আর কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। এইদিকে মেঘ কিছুক্ষণ আয়নার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বারান্দার দরজা দিয়ে আসা শীতল হাওয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আয়না থেকে দৃষ্টি সরিয়ে বেলকনির দিকে তাকালো। ধীর গতিতে হেঁটে গেল বেলকনিতে। গ্রিল ধরে তাকিয়ে আছে দূরের ল্যাম্পপোস্টের আলোর দিকে। ক্ষণে ক্ষণে বৃষ্টির মাত্রা বাড়ছে। বাতাসের সাথে বৃষ্টির ছিটেফোঁটা পড়ছে মেঘের চোখে মুখে। আজ আর হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করেনি অষ্টাদশী। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকনিতে। হঠাৎ ভেতরটা ছটফটিয়ে ওঠে। নিজের ভেতরে থাকা এক আকাশসম অভিযোগ কাউকে বলতে ইচ্ছে করছে মেঘের। বৃষ্টির পানি আপন গতিতে পৃথিবীর বুকে লুটিয়ে পড়ছে। তা দেখে মেঘেরও ইচ্ছে করছে মনের মধ্যে পুষে রাখা চাপা কথাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে জানাতে। কষ্ট শেয়ার করলে নাকি মন হালকা হয়। যেই অষ্টাদশী গত 17 বছরে রাতের বেলা একা ছাদে যায়নি, সেই অষ্টাদশী আজ রাত 9টার পর ছাদে চলে গেল একা। ভারী বর্ষণে কয়েক সেকেন্ডে ভিজে যায় অষ্টাদশীর সর্বাঙ্গ। হাত খোপা করা চুলগুলো খুলে যায় সহসাই। বৃষ্টির পানির তোপে ধীরে ধীরে কোমর ছড়িয়ে নিচে নামতে থাকে চুল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। দূর দূরান্তে উঁচু উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে হালকা আলো ভেসে আসছে মেঘেদের ছাদে। লাইটের আলোর প্রভাবে গাছ ভর্তি ছাদের এদিক সেদিক গাছের ছায়া পড়ে আছে। কিছু কিছু জায়গা দেখে মনে হচ্ছে ভূতেরা বসে মিটিং করছে। মেঘের দৃষ্টি সেদিকে পড়তেই কিছুটা কেঁপে ওঠে। তবে ঘন ঘন বিদ্যুৎ চমকানোতে বুঝতে পারে সেগুলো গাছের ছায়া। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মেঘও সম্পূর্ণ ছাদে হাঁটছে। হাঁটতে হাঁটতে ছাদের একপাশে রাখা বেতের সোফাগুলোর একটাতে বসে পড়ল। হেলান দিয়ে বসতেই চুলের কম অর্ধেকটা অংশ ছাদের ফ্লোরে পড়ে আছে। মেঘ আকাশের পানে তাকিয়ে বলা শুরু করল, আল্লাহ, আমার জীবনে তো হিটলার স্বভাবের ব্যক্তির কোনো অস্তিত্ব ছিল না। তাহলে কেন তুমি ওনাকে আমার সামনে নিয়ে আসলে? এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছে? উনি যদি অন্য কাউকে ভালোই বাসেন, তাহলে আমায় কেন ওনার প্রতি দুর্বল বানিয়েছ? আমি এখন কি করব? একসাথে প্রশ্নগুলো করে কয়েক মুহূর্ত নীরব থাকে। অক্ষিপল্লব বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। তার সাথে বৃষ্টির পানি মিশে কানের নিচ দিয়ে যাচ্ছে আপন গতিতে। বেশ খানিকটা সময় নিয়ে নীরব ও শীতল কণ্ঠে বলল, আমি কি কখনো কারো প্রিয় হতে পারবো না? বেশ খানিকটা সময় মেঘ নিস্তব্ধ হয়ে বসে রইল। মনের যত কষ্ট, ক্ষোভ, অপ্রাপ্তি ছিল সব প্রকাশ করল আপন মনে। ঘণ্টাখানেক বসার পর সোফা থেকে উঠে হাঁটতে শুরু করলো। এক পাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আপন মনে গুনগুন করে গান গাইছে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি? বলে দিতে পারো তা আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, তবুও লেগে থাকি একটা কোণায়। তুমি বলে দিতে পারো তা আমায়।
চিঠি লিখব না এই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। অন্যদিকে আবির এখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। 11টার দিকে মালিহা খান কল করলেন। আবির কল রিসিভ করে সালাম দিল। মালিহা খান সালামের উত্তর দিয়ে কিছুটা তপ্ত স্বরে বললেন, তুই কি বাসায় আসবি না? আবির স্বাভাবিক কণ্ঠেই বলল, আসবো একটু পর। কেন? রাগান্বিত কণ্ঠে মালিহা খান বলে উঠলেন, তোরা ভাই বোন মিলে কি শুরু করেছিস? তুই বাইরে বাইরে থাকিস, তানভীর নির্বাচনের ভেজালে 12টার আগে বাসায় ফিরতে পারে না। আর এইদিকে তোর বোন একদিন 2 দিন পর পর কি হয়ে যায় কে জানে, খায় না কিছুই। তোরা যদি রাতে নাই খাবি তাহলে বলে রাখতে পারিস না, আমরাও তোদের জন্য আর রান্না করব না। আবির হেলানা থেকে উঠে মেরুদণ্ড সোজা করে বসল, নিরেট কণ্ঠে শুধালো, মেঘ খায়নি? মালিহা খান সহসা উত্তর দিলেন, না। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। আর কিছু না বলেই উঠে পড়ল। আবিরকে রুম থেকে বের হতে দেখে রাকিব আর রাসেল দুজনই ছুটে আসে। অন্যান্য দিন কাজ শেষ করে 10টা থেকে 10:30টার মধ্যেই চলে যায় সবাই, কিন্তু আজ আবিরের মুড অফ দেখে কাজ শেষ করেও তারা বসে আছে। আবিরকে কিছু বলার সাহস পাচ্ছিল না। রাকিব স্বাভাবিক কণ্ঠেই বলল, চল আমি তোকে দিয়ে আসি। আবির শক্ত কণ্ঠে জবাব দিল, আমি একাই যেতে পারবো। রাকিব পুনরায় বলে উঠল, তোর হাতের অবস্থা দেখেছিস তুই? এই অবস্থায় তুই বাইক চালালে তো অ্যাক্সিডেন্ট করবি। তার থেকে আমার কথা মান ভাই, আমি দিয়ে আসি তোকে। আবির শক্ত দৃষ্টিতে তাকালো রাকিবের দিকে, দাঁতে দাঁত চেপে ঘোষণা করল, বললাম তো যেতে পারবো। রাসেল ঠান্ডা কণ্ঠে বলল, এত বৃষ্টিতে বাইক নিয়ে যেতে পারবি? আবির আর কিছুই বলল না, বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে গেল। টানা 2 ঘন্টার উপরে ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে রাস্তাঘাটে পানি জমে একাকার অবস্থা। মাথায় হেলমেট পর্যন্ত নেই, চোখ মেলে দেখার অবস্থা নেই, তবুও বাইক থামাচ্ছে না অ্যাক্সিডেন্টের জন্য। বৃষ্টির পানি এতটাই ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজ থেকে কেউ বরফ বের করে পানির ওপর ঢালছে। আপাদ মস্তক ভিজিয়ে বাড়িতে ঢুকল আবির। ড্রয়িং রুমে কেউ নেই। সিঁড়ি দিয়ে সোজা উঠে নিজের রুমের দিকে হাঁটে। 5 মিনিটে ফ্রেশ হয়ে একটা ধূসর রঙের টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। সঙ্গে সঙ্গে হাঁটা দেয় মেঘের রুমের দিকে। মেঘের দরজার সামনে এসে বাম হাতে দরজা ধাক্কা দিল। অনবরত ঘুষির কারণে ডান হাতে তেমন শক্তি পাচ্ছে না। তার উপর আবার হাতের ওপর জোর দিয়ে বাইক চালিয়ে এসেছে। দরজা খুলতেই চোখে পড়ল ফাঁকা বিছানা। কেন জানি বুকটা ছ্যাদ করে উঠল। ভেতরের দিকে দেখার চেষ্টা করল। টেবিলের ওপর ফোন ল্যাপটপ পড়ে আছে, কিন্তু অষ্টাদশী কোথাও নেই। আবির রুমে ঢুকে বারান্দা সহ সব জায়গায় খুঁজল, কোথাও নেই। রুম থেকে বেরিয়ে সারা বাড়ি চক্কর দিল, তবে কোথাও মেঘকে পেল না। মিমের রুমের সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকল। সঙ্গে সঙ্গে মিম দরজা খুলল। একগাল হেসে বলল, ভাইয়া কিছু বলবেন? আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? মিম স্বাভাবিকভাবেই উত্তর দিল, আপু তো রুমেই। সে যে খাবে না বলে রুমে গেল, আর তো বের হতেই দেখিনি। আবিরের চোখে মুখে চিন্তার ছাপ পড়ল। গম্ভীর কণ্ঠে শুধু বলল, ঠিক আছে। আবির আবারও মেঘের রুমে গেল। সব জায়গা পুনরায় দেখল, কোথাও নেই। মাথা গরম হয়ে যাচ্ছে আবিরের। চোখে মুখে উদ্বেগের মাত্রা বাড়ছে। রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। ফোন রেখে এসেছে নিজের রুমে। হঠাৎই চোখ পড়ে সিঁড়ির দিকে। মনের অজান্তেই বলে ওঠে, ছাদে যায়নি তো? কোনো কিছু না ভেবে ছুটে যায় ছাদের দিকে। ছাদের দরজা বাতাসে একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। আবির দরজা ধাক্কা দিয়ে ঘাড় ডানে বামে ঘুরিয়ে ছাদ দেখার চেষ্টা করছে। ভারী বর্ষণের ফলে ছাদেও পানি জমে আছে অনেকটা। পাইপ দিয়ে গিয়েও যেন কুলাতে পারছে না। সাথে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে আবিরের শরীরে। কোথাও কাউকে চোখে পড়ছে না। আবির বৃষ্টির মধ্যে পা বাড়ালো ছাদে। কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। আবির ছাদের চারপাশ ঘুরে ফিরে দেখল। হঠাৎ বিদ্যুৎ চমকানোতে আবিরের দৃষ্টিতে পড়ে রেলিং ঘেঁষে ছাদের ফ্লোরে পড়ে আছে অষ্টাদশী। ছাদের সাইড দিয়ে যাওয়া পাইপের ওপর পড়ে আছে মাথাটা। শরীরের বাকি অংশ ছাদের ফ্লোরে জমা পানির মধ্যে পড়ে আছে। আবির আকস্মিক চিৎকার দিয়ে উঠল, মেঘ! এক মুহূর্তে দৌড়ে গেল মেঘের কাছে। অজ্ঞান হয়ে পড়ে আছে আবিরের প্রণয়িনী। আবিরের হাত কাঁপছে, তবুও জাপটে ধরল মেঘের পিঠ বরাবর। সহসা অষ্টাদশীর ঘাট থেকে মাথা পর্যন্ত আঁকড়ে ধরল নিজের প্রশস্ত বুকে। মেঘের শরীর বরফের ন্যায় শীতল হয়ে আছে, শুধু মাথাটা একটু গরম। আবির কয়েকবার ব্যাকুল সুরে মেঘকে ডাকল, কিন্তু মেঘ নিস্তেজ হয়ে পড়ে আছে। মেঘের এই অবস্থা দেখে আবিরের সমগ্র পৃথিবী ঘুরছে। বৃষ্টির পানি বরাবরই মানুষের উপকারে আসে। সাধারণত বৃষ্টিতে ভিজলে কেউ বেহুশ হয় না, তবে যদি সেই মানুষটা অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপে থাকে, তবে শরীরের তাপমাত্রা কমে একটা সময় অজ্ঞান হয়ে যেতে পারে। মেঘের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। এক আকাশ অভিমান জমেছিল মনে, তার প্রতিফলন ঘটল এইভাবে।
আবির সহসা 2 হাতে কোলে তুলে নিল মেঘকে। সিঁড়ি দিয়ে হাঁটছে ঠিকই, কিন্তু দৃষ্টি তার অষ্টাদশীর মলিন মুখপানে। আবিরের চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অষ্টাদশীর গালে। দুজনের শরীর বেয়ে অঝরে পানি পড়ছে। দীর্ঘ পা ফেলে করিডোর দিয়ে হেঁটে মেঘের রুমে ঢুকল। ফ্লোরে বিছানার সঙ্গে হেলান দিয়ে মেঘকে বসিয়ে দিল। টাওয়াল এনে হাত মুখ মাথা কিছুটা মুছে দিল। সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে ছুটে গেল নিচে। হালিমা খানের দরজার সামনে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে ডাকছে। 2 বার ডাকার পরই হালিমা খান দরজা খুললেন। আবিরের জলসিক্ত শরীর দেখে চিন্তিত কণ্ঠে শুধালেন, ভিজে আসছিস? আবির তপ্ত স্বরে বলল, মামুনি, তুমি একটু মেঘের রুমে যাও, ওর অবস্থা ভালো না। আপাতত বাড়ির মানুষকে ডেকো না, আমি ডাক্তার নিয়ে আসছি। একদমে কথাগুলো বলল আবির। হালিমা খান আতকে উঠলেন। কি হয়েছে? আবির চলে যেতে নিয়ে দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে বলল, আর হ্যাঁ, ওর শরীর একটু ধুয়ে দিও। আবির ছুটল দরজার দিকে। হালিমা খান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতে ব্যস্ত হলেন। চোখ তার পানিতে টলমল করছে। একমাত্র মেয়ে বলে কথা। মেয়ে মুখ গোমড়া করে থাকলেই যেখানে চিন্তায় পড়ে যান তিনি, সেখানে মেয়ে অসুস্থ, মানে হালিমা খানের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। 20 মিনিটের মধ্যে আবির ডাক্তার নিয়ে চলে এসেছে। ডাক্তারকে রেনকোট দিয়েছে ঠিকই, কিন্তু আবিরের সর্বাঙ্গ ভেজা। মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল আবির। নরম স্বরে বলল, মামুনি, আসবো? হালিমা খান কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আয়। আবির ঢুকল। আবিরের পেছনে ডাক্তারও। আবিরের গা থেকে পানি পড়ছে ফ্লোরে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টি অষ্টাদশীর মুখপানে। ডাক্তার 10 সেকেন্ড মেঘকে দেখল কিনা। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওর কিছু হবে না তো? ডাক্তার স্বাভাবিক কণ্ঠেই বললেন, তেমন কোনো সমস্যা নেই, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজেছে মনে হয়। তাছাড়া হয়তো কোনো মানসিক চাপে আছে, তার জন্যই এমনটা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, জ্ঞান ফিরলে খাইয়ে দিও। যদি জ্ঞান না ফিরে তাহলে পরবর্তীতে জানিও। একটা স্যালাইন করতে হবে। জ্ঞান ফিরলেও কিছুদিন রেস্টে রাখবা, কোনো প্রকার মানসিক চাপ দিও না। ডাক্তার প্রেসক্রিপশন লিখে আবিরের হাতে দিল। আবির ওষুধগুলোর নাম পড়ে টেবিলের উপর প্রেসক্রিপশন রেখে ডাক্তারকে নিয়ে বেরিয়ে গেল। ভেজা শরীরে পুনরায় বাইক দিয়ে ডাক্তারকে বাড়িতে পৌঁছে ওষুধগুলো কিনে নিয়ে বাসায় আসলো। নিজের রুমে গিয়ে 1 মিনিটে ড্রেস পাল্টে শুকনো কাপড় পরে মেঘের রুমে আসছে। মেঘ তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। হালিমা খান মেঘের হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। কান্না করছেন আর বারবার মেঘে ডাকছেন। মেঘের মাথার নিচে একটা টাওয়াল দিয়ে রেখেছেন। আবির ওষুধগুলো টেবিলের উপর রেখে মেঘের ওয়ারড্রপের একটা ড্রয়ার খুলল। এটাতে জামা কাপড়। দ্বিতীয় ড্রয়ার খুলতেই চোখে পড়ল ইলেকট্রনিক জিনিসপাতি। সেখান থেকে হেয়ার ড্রয়ার বের করে নিল। মেঘের কাছে দাঁড়িয়ে হালিমা খানকে বলল, মামুনি, তুমি ওকে একটু ধরে বসো। আবির নিজেই হেয়ার ড্রয়ার ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকাচ্ছে মেঘের। কোমর ছড়ানো চুলগুলো ভাগ ভাগ করে শুকাতে কিছুটা সময় লাগলো। পুনরায় মেঘকে শুইয়ে হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো দুজনেই। হালিমা খান আবিরকে শীতল কণ্ঠে বলল, বাবা, তুই একটু বস, আমি তোর চাচ্চুকে বলে আসি। মাঝরাতে ঘুম ভাঙলে তো উনি আবার চিন্তায় পড়ে যাবেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, মেঘের এই অবস্থার কথা বলো না, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ করবে। হালিমা খান ঠিক আছে বলে চলে গেলেন। হালিমা খান রুম থেকে বের হয়ে যেতেই আবির মেঘের সন্নিকটে বসল। মেঘের বাম হাত আবিরের বুকের সাথে মিশিয়ে ওষ্ঠ এগিয়ে নিল মেঘের কানের কাছে। গুনগুন করে বলল, আমি শুধু তোর থাকবো, এটা তোর কাছে আমার ওয়াদা। তারপর অষ্টাদশীর কপালে আলতোভাবে একটা চুমু দিয়েই বিছানা থেকে উঠে পড়ল। চেয়ার টেনে বসল বিছানার পাশে। তারপর হাতে তেল নিয়ে মালিশ করতে লাগলো মেঘের হাতে। কিছুক্ষণের মধ্যেই হালিমা খান ফিরে আসলো। হালিমা খানও মেয়ের ডান হাতে 2 পায়ে মালিশ করে দিচ্ছেন আর একটু পরপর মেঘকে ডাকছেন। বেশ খানিকক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ছেড়ে দিয়েছে। হালিমা খান কান্না করতে করতে মেঘকে ডাকছে, মেঘ, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কয়েকবার পিটপিট করে চাইল মায়ের দিকে। বুঝে উঠতে পারছে না তার সাথে এতক্ষণে কি ঘটেছে। মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি তার নেই। চোখ ঘুরিয়ে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করছে। নিজের রুমটা পরখ করতে লাগলো মেঘ। হঠাৎ দৃষ্টি পড়ে বাম পাশের চেয়ারে বসা আবিরের দিকে। মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আবিরের দিকে। মনে পড়তে লাগলো সন্ধ্যার পর ঘটে যাওয়া ঘটনাগুলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির ভাইয়ের দিক থেকে। পুনরায় চোখ বন্ধ করে ফেলল মেঘ। হালিমা খান মেঘের কপালে হাত রেখে আটকে উঠলেন। সঙ্গে একবার গলাতেও হাত রাখলেন। সহসাই বলে উঠলেন, মেঘের তো জ্বর উঠতেছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি ওকে ওঠাও, আমি খাবার নিয়ে আসছি, ওষুধ খাইয়ে দিলে কমে যাবে। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, তানভীর কোথায় আছে? আবির শক্ত কণ্ঠে জবাব দিল, ওকে জানিয়েছি, আসছে ও। মেঘ নিস্তেজ অবস্থায় শুয়ে আছে।
চোখ খুলে আবির ভাইকে দেখার শক্তিটুকু যেন পাচ্ছে না। কথা বলা তো দূরের বিষয়। আবির নিচে গিয়ে একটা প্লেটে ভাত আর একটু তরকারি নিয়ে আসলো। হালিমা খান মেঘকে কোনো রকমে উঠিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে নিজেই ধরে রাখলেন। আবির ভাত মাখিয়ে মুখের সামনে ধরে ছোট করে বলল, হা কর। পুরুষালী কণ্ঠে কিছুটা কেঁপে ওঠে মেঘ। তৎক্ষণাৎ ছোট করে হা করল। আবির অষ্টাদশীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, কিন্তু অষ্টাদশীর মনের ভেতর কোনো আনন্দ নেই, কোনো উত্তেজনা নেই। যেই আবির ভাই তার মনের ভেতর সারাক্ষণ এক্কা দুক্কা খেলত, সেই আবির ভাইকে চোখ মেলে দেখার সাধ্যই হচ্ছে না তার। কয়েক লোকমা ভাত কোনো রকমে গিললেও পরের বার দিতে গেলে বামে ডানে ঘাড় ঘুরালো। আবিরও বুঝতে পারল মেঘের অভিব্যক্তি, জোর করল না আর। হাত ধুয়ে নিজের হাতেই মেঘের মুখ মুছে দিল। তারপর ওষুধ খাইয়ে একবার মেঘের কপালে হাত রাখল। জ্বরের মাত্রা বেড়েছে। আবির শীতল কণ্ঠে বলল, মামুনি, তুমি থাকো ওর কাছে, কোনো সমস্যা হলে আমায় ডেকো, আমি সজাগ আছি। আবির প্লেট হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। 10 থেকে 15 মিনিট পর তানভীর বাড়িতে ঢুকলো। এমপির গাড়ি করে ড্রাইভার এসে দিয়ে গেছে তানভীরকে। মেঘের রুমে গিয়ে কোমল কণ্ঠে মাকে শুধালো, কি হয়েছে মেঘের? মেঘের পাশে বসে কপালে হাত রাখল। থার্মোমিটার এনে জ্বর মাপল 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। মেঘ জ্বরে কাঁপছে। তানভীর ছুটে গিয়ে নিজের রুমের কেবিনেট থেকে একটা কম্বল এনে বোনের গায়ে জড়িয়ে দিল। তারপর একটা ছোট রুমাল ভিজিয়ে কিছুক্ষণ জলপট্টি দিল। হালিমা খান এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তানভীর মায়ের দিকে চেয়ে মোলায়েম কণ্ঠে বলল, ডাক্তার কি বলেছে? হালিমা খান কান্নারত কণ্ঠেই বললেন, বলেছে সিরিয়াস কোনো সমস্যা না, রেস্ট নিতে আর চিন্তা কম করতে। ওষুধ দিয়ে গেছে। ওষুধ খাওয়ানো হয়েছে? হ্যাঁ, আবির খাইয়ে দিয়ে গেছে। ভাইয়া কোথায়? কিছুক্ষণ হলো গেল এখান থেকে। তানভীর আর কিছু বলল না, চুপচাপ কিছুক্ষণ জলপট্টি দিল বোনের কপালে। তবে জ্বর কমার কোনো নামগন্ধ নেই। এদিকে আবির রুমে এসে বেলকনিতে পায়চারি করতে লাগলো। বাহিরে এখনও বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে কিছুক্ষণ বিরতি নেয়, আবার ভারী বর্ষণ শুরু হয়। তাপমাত্রা কম থাকার পরও আবিরের শরীর ঘামছে, স্থির হতে পারছে না কোনোভাবেই। তামাটে চেহারা কুচকুচে কালো বর্ণের হয়ে আছে। দুপুরে খাবার খেয়েছিল, তারপর সন্ধ্যায় শুধু 1 কাপ কফি খেয়েছে। মধ্যরাত হয়ে গেছে, খায়নি এখনও, তাই মুখটা মলিন হয়ে আছে। হাতের অবস্থাও করুণ। বাসায় ফেরার পথে ব্যান্ডেজ খুলে ফেলেছিল। বৃষ্টির পানিতে কাটা অংশগুলো ফ্যাকাশে হয়ে গেছে। কিছুক্ষণ পর আবির বড় বড় পা ফেলে ছাদে চলে গেল। সম্পূর্ণ শরীর ভিজতে বেশি সময় লাগলো না। ছাদের কর্নার থেকে সিঙ্গেল সোফা টেনে মাঝ বরাবর রেখে সেখানে বসে পড়ল। অসীম দূরত্বে চেয়ে থাকে অনেকটা সময় ধরে। পরপর চোখ বন্ধ করে শ্বাস টেনে নিজেকে প্রশ্ন করল, আমি কি এখন ফিরে ভুল করে ফেললাম? আবিরের মনে পড়ছে পুরনো স্মৃতি। এক প্রণয়নীর 2 বছরের নীরবতা করে করে খাচ্ছিল তাকে। প্রিয় মানুষের উপস্থিতি যেমন বক্ষস্পন্দন বাড়াতে সক্ষম, তার থেকেও বেশি কষ্টদায়ক নিজের প্রেয়সীকে গুরুগম্ভীর থাকতে দেখা। আর যার কারণ সে নিজেই। একটা সামান্য ভুলের কারণে গত 2 বছরে তার প্রেয়সীর চোখে চোখ রাখতে পারেনি। এক টেবিলে একসাথে খেতেও বসেনি, মুখ ফুটে কথা পর্যন্ত বলেনি। এর বেশি সহ্য করার ক্ষমতা একটা 18 বছরের যুবকের পক্ষে কখনোই সম্ভব ছিল না। প্রেয়সীর প্রতি তার অনুভূতি অতলস্পর্শী, বিশালতার সমুদ্রের ন্যায়, যা কখনো পরিমাপ করা সম্ভব নয়। যখন তার সহ্যের সীমা শেষ হতে চলল, তখন তার সামনে 2টি রাস্তায় ভেসে উঠেছিল। 1, স্কলারশিপে বিদেশ যাওয়া। 2 হলো ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করা। আবির বাড়ির প্রতিটা সদস্যর মতামত নিয়েছিল সেই দিন। এমনকি তার হৃদয়হরণীর কাছেও সেদিন আকুল মিনতি করে জিজ্ঞেস করেছিল কি চায় সে। ছোট্ট হৃদয়হরণীর অভিমানের মাত্রা এতটাই তীব্র ছিল যে সেই দিনও আবিরের চোখে চোখ রাখেনি। আবিরের কোনো কথার উত্তর দেয়নি। 2 বছর যে ললনার অভিমান ভাঙাতে অক্ষম, সেই ললনার অভিমান কয়েক মাসে ভাঙানো সম্ভব ছিল না। তারপর আবির শেষবার যাওয়ার আগে অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়েছিল তার সেই ললনার দিকে। যদি একবার বলতো, ভাইয়া তুমি যেও না। কিন্তু না, শেষ দিনেও মুখ ফুটে কিচ্ছু বলেনি তার প্রেয়সী। আবির পাড়ি জমালো ভিন দেশে। পার্থিব জগতের মাঝে অপার্থিব সৌন্দর্যের অধিকারী তার সেই ছোট্ট ললনাকে ফেলে চলে গিয়েছিল বহু দূরে। আবিরের কাদম্বিনী নূপুর পরে চঞ্চল পায়ে সারাক্ষণ খানবাড়িতে ছুটোছুটি করত, অথচ আবিরের সামনে আসলেই পা থেমে যেত, মুখ লুকাত মায়ের আঁচলের নিচে। আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর জন্য, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল। পড়তে গেলে ঘুমাতে গেলে সেই চঞ্চল পায়ের নূপুরের শব্দ আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করত। যেই ছোটাছুটি, যেই চঞ্চলতা সে নিজের চোখে দেখতে পারে না, তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়ত মাথায়। তাই খুলিয়ে নিয়েছিল মেঘের পায়ের নূপুর। দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে তানভীরকে জড়িয়ে ধরে 2 বছরের জমাটবদ্ধ নীল পাহাড় ভেঙে
অঝরে কেঁদেছিল আবির। বোধশক্তি হওয়ার পর থেকে সেটাই ছিল আবিরের প্রথম কান্না। লোকে বলে পুরুষ মানুষ কাঁদা নিষেধ, কান্না এলেও কাঁদা যাবে না, চাপিয়ে রাখতে হয় তা মনের গহীনে। কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যায় বা নিজের থেকেও প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায়, তখন পুরুষ মানুষ চাইলেও নিজেকে শক্ত রেখে অনুভূতি চেপে রাখতে পারে না। তানভীর আবিরের সেই মরা কান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল। কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েক শতবার শুধু জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, কি হয়েছে ভাইয়া, কাঁদছো কেন, বলো আমায়। কিন্তু বাঁধহীন কান্নার ফলে আবির কোনো উত্তরই দিতে পারছিল না। পরক্ষণেই তানভীর উপলব্ধি করেছিল হয়তো দেশ ছেড়ে প্রিয়জনদের ছেড়ে চলে যাবার জন্যই এভাবে কাঁদছে। আর সে প্রশ্ন করেনি, নিশ্চুপ ভাইয়ের কান্নার গভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল। আবিরের সেই ক্রন্দন স্থির ছিল প্রায় 1 ঘন্টা। কান্নার মাত্রা কিছুটা কমার পর তানভীর ধীর কণ্ঠে শুধিয়েছিল, কি হয়েছে ভাইয়া, এভাবে কাঁদছো কেন। আবির কান্নারত কণ্ঠে শুধু বলেছিল, আমি ওকে ছেড়ে এতদূর কিভাবে থাকব। গভীর রাত, শান্ত নিস্তব্ধ একটা পরিবেশে আবিরের এই কথাটা তানভীরের হৃদয়ে গিয়ে লেগেছিল। তানভীরের বয়স তখন সবেমাত্র 16তে পড়েছে। এত কিছু না বুঝলেও ভাইয়ের কথার মানে সে স্পষ্ট বুঝতে পেরেছিল। তানভীর ছোট করে জিজ্ঞেস করেছিল সেই দিন, কে সে। আবির তখনও অঝরে কেঁদেই চলেছে। গলা খাকারি দিয়ে ছোট করে বলেছিল, মেঘ। তানভীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ। তারপর ভাইকে শান্ত করে ছাদের ফ্লোরে বসে আবিরের অব্যক্ত প্রেমানুভূতি শুনেছিল। তানভীরের কাঁধে ছিল গুরুদায়িত্ব। একদিকে মায়ের পেটের বোন, অন্যদিকে চাচাতো ভাইয়ের নির্মল কান্না। সবকিছু শুনে শেষমেশ তানভীর আবিরের চোখ মুছে মুচকি হেসে শান্ত কণ্ঠে বলেছিল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি তো আছি মেঘকে দেখে রাখার জন্য। তোমার ভালোবাসা তোমারই থাকবে। সেই রাতে 1 ফোঁটাও ঘুমায়নি 2 ভাই। সারা রাত জেগে শুধু মেঘকে নিয়েই অধিবেশন করেছিল। এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানভীরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল, ওকে দেখে রাখিস, ওর উপর যেন কোনো আঁচ না পড়ে। আবির দেশ ছাড়ার পর থেকে মেঘকে দেখে রাখার গুরুদায়িত্ব পড়েছিল তানভীরের ওপর। মেঘ কোথায় যায়, কার সাথে মেশে, খাওয়া, পড়াশোনায়, স্কুল, কলেজ, টিউশন, পছন্দ অপছন্দ সবকিছু দেখে রাখা ছিল তানভীরের প্রথম কাজ। শত ব্যস্ততার মাঝেও আবির দিনে কমপক্ষে 3 বার করে তানভীরকে কল দিয়ে শুধু মেঘের খোঁজ নিত। 7 বছরে এমন একটা দিন কাটেনি আবির মেঘের খোঁজ নেয়নি। তবে গত 7 বছরে মেঘের কোনো ছবি দেখেনি আবির। তানভীর অনেকবার বলেছে, পাঠাতেও চেয়েছিল, কিন্তু আবিরের এক কথা, বেঁচে থাকলে দেশে ফিরেই মেঘকে দেখবে। আবির দেশে ফেরার দিন এয়ারপোর্টে আসার পর তানভীর আবিরকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল, আজ থেকে আমি রিল্যাক্স করব, তোমার বউ তুমি সামলাবে। আবির মুচকি হেসে বলেছিল, বউকে সামলাতেই তো 6 মাস আগে ফিরতে হলো। আবির চেয়েছিল আরও 6 মাস পর নিজেকে গুছিয়ে একবারে আসতে, কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, যার ফলশ্রুতিতে 6 মাস ওয়েট করা আবিরের পক্ষে সম্ভব ছিল না। যেই ছেলেটার জন্য ছোট্ট কাদম্বিনীর গায়ে হাত তুলেছিল আবির, তার জন্য তাকে 9 বছর যাবৎ প্রেয়সীর থেকে দূরে থাকতে হয়েছে। সেই জয় নামক ছেলে পুনরায় আবির্ভূত হয়েছে মেঘের জীবনে। এইচএসসির পর থেকে মেঘকে যেই কোচিংয়ে ভর্তি করানো হয়েছিল, সেই কোচিংয়ে জয় ভর্তি হয়েছিল। তা তানভীর আর আবিরের অজানা ছিল। জয় মেঘকে দেখার পর থেকে খুব চেষ্টা করছিল কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই সুযোগ হচ্ছিল না। কোচিং থেকে আবিরকে তা জানানোর পর ছেলের ব্যাচ টাইম চেঞ্জ করে দিতে বলেছিল আবির। তারপরও তানভীর কয়েকদিন মেঘের কোচিংয়ে নিয়ে এসেছে, কিন্তু তাতেও লাভ হয়নি। ওই ছেলে মেঘের ব্যাচের টাইমের আগে পরে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতো। আবির তানভীরকে ওই ছেলের সম্পর্কে খোঁজ নিতে বলে। দিন শেষে জানতে পারে এই ছেলেই ছোটবেলার সেই জয়। এটা জানা মাত্রই আবিরের মাথায় রক্ত উঠে গিয়েছিল। ইমার্জেন্সি ভিসা ম্যানেজ করে দেশে ফিরেছে। দেশে ফিরেই 9 বছরের রাগ, ক্রোধ, আক্রোশ সবটা ঢেলে জয়কে পিটিয়েছিল আবির। এদিকে তানভীর ঘণ্টাখানেক মেঘের মাথায় জলপট্টি দিয়েছে, কিন্তু জ্বর কোনোভাবেই কমছে না। হালিমা খান ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ সজাগ হয়ে তানভীরকে জলপট্টি দিতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি রে, তুই এখনো এখানে? সেই কখন এসেছিস, খাবি না? তানভীর ছোট করে বলল, খিদে নেই। হালিমা খান পুনরায় বললেন, আবিরও মনে হয় খায়নি, 2 ভাই মিলে খেতে যা। তৎক্ষণাৎ আবিরের কথা মনে পড়ল তানভীরের। বিড়বিড় করে বলল, এই রে, ভাইয়া কোথায় আছে? সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। স্বাভাবিক কণ্ঠে মাকে বলল, আম্মু, একটু পরপর বনুর জ্বর চেক করো, সমস্যা মনে হলে আমায় ডেকো। কোনো রকমের কথাগুলো বলেই স্পিডে বের হলো। মেঘের রুম থেকে এক ছুটে গেল আবিরের রুমে, কিন্তু আবির রুমে কোথাও নেই, বেলকুনিতেও নেই। তানভীর রুম থেকে সোজা বের হয়ে করিডোরের নিচে দেখল, নিচেও আবির নেই। তানভীর দৌড়ে ছাদের দিকে গেল। ছাদের দরজার দিকে তাকাতেই
চোখ পড়ল আবির সিঙ্গেল সোফাতে বসে আকাশের দিকে মুখ করে বসে আছে। এক মুহূর্ত দেরি না করে তানভীর বৃষ্টির মধ্যেই আবিরের কাছে দৌড়ে গেল। ছোটাছুটির ফলে তানভীরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কয়েকবার ঘন ঘন শ্বাস ছেড়ে আবিরকে ডাকল, ভাইয়া বৃষ্টির মধ্যে বসে আছো কেন? রুমে চলো। আবির আকাশের দিকে দৃষ্টি রেখেই শক্ত কণ্ঠে উত্তর দিল, তুই রুমে যা। তানভীর পুনরায় বলল, প্লিজ ভাইয়া রুমে চলো, কি পাগলামো শুরু করেছো তোমরা? আবির ক্রন্দিত কণ্ঠে জবাব দিল, আমার জন্যই মেঘের আজ এই অবস্থা, আমার মরে যাওয়া উচিত। আবিরের কথায় তানভীরের প্রচণ্ড রাগ হলো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমাদের মরতে হবে না, আমিই মরে যাই, তাতেই তোমাদের শান্তি হবে। আবির ধমকের স্বরে বলল, তানভীর। তানভীর ধীর কণ্ঠে বলল, আমাকে ধমকাচ্ছ কেন? বনু না হয় অবুঝ, পাগলামি করে ফেলেছে, তাই বলে তুমি কেন পাগলামি করছো ভাইয়া? তোমার কি এমন কাজ করা মানাচ্ছে? একটু থেমে রাশভারী কণ্ঠে পুনরায় বলল, রাকিব ভাইয়া তোমার অবস্থা দেখে ভয় পেয়ে আমায় কল দিয়েছিল। তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেঘকে কে সামলাবে বলো? তুমি তো জানোই ভাইয়া, আমার জীবনে মেঘ আর তুমি সবচেয়ে কাছের মানুষ। তোমার বা মেঘের কিছু হলে আমি বাঁচব না। প্লিজ পাগলামি করো না, রুমে চলো। প্রথম কথাগুলো শক্ত কণ্ঠে বললেও শেষের কথাগুলো বলার সময় তানভীরের গলা ভিজে উঠছিল। আবির যেন বিগ্রহের ন্যায় বসে আছে। তানভীর বেশ কিছুক্ষণ শান্ত থেকে আবিরকে বুঝিয়ে রুমে নিয়ে গেল। আবিরকে শাওয়ার নিতে ঢুকিয়ে তানভীরও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। আবিরের মুখোমুখি বসেছে তানভীর। ছাদের অন্ধকার থাকার কারণে আবিরের অভিব্যক্তি বোঝা যায়নি। আবিরের চোখ মুখ ফুলে আছে, দেখেই বোঝা যাচ্ছে বেশ খানিকটা সময় কেঁদেছে। তার উপর বৃষ্টি, এখনও চোখ লাল টকটকে হয়ে আছে। তানভীর আবিরের হাতটা সামনে এনে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখল। হাতের অবস্থা খুব খারাপ। তানভীর ওষুধের বক্স থেকে একটা মলম বের করে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছে। আবির দাঁতে দাঁত চেপে তা সহ্য করছে। গত 1 ঘন্টা যাবৎ আবিরকে বুঝিয়ে তানভীর রুমে এনেছে। এখন কোনোভাবেই রিয়্যাক্ট করা যাবে না। তানভীর যথেষ্ট শান্ত আর হাস্যোজ্জ্বল একটা ছেলে, তবে রাগ উঠলে কেমন যেন গম্ভীর হয়ে যায়। আবিরের হাতে মলম লাগিয়ে তানভীর আস্তে করে বলল, ব্যান্ডেজ করে দেব ভাইয়া? আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, ব্যান্ডেজ লাগবে না, খোলা থাকলে তাড়াতাড়ি ঠিক হবে। তানভীর স্বাভাবিক কণ্ঠেই বলল, ভাইয়া খাবে না? না। প্লিজ ভাইয়া চলো না, খেতে যাই। আমি খাবো না বললাম তো, তুই খেয়ে নে। তানভীর বুঝতে পারল ভাইকে জোর করে কোনো লাভ হবে না, তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে চলে গেল। আবিরের বাকি রাত কাটল বেলকনিতে দাঁড়িয়ে। ধীরে ধীরে ভারী বর্ষণ কমেছে, ঝিরিঝিরি বৃষ্টিও একসময় কমেছে। ফজরের নামাজ পড়ার জন্য আবির বাসা থেকে বের হয়ে গেছে, ফিরেছে 2 ঘন্টা পরে। প্রতিদিন সকালবেলা নিচে রান্না আর পেপার পড়ার ধুম লাগলেও আজ ড্রয়িং রুম সম্পূর্ণ ফাঁকা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে উঠল। মেঘের রুমে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে বাড়ির 3 কর্তি, এমনকি মিম, আদি আর তানভীরও উপস্থিত সেখানে। মেঘ শঙ্কিত হয়ে রইল। সবাই যেন একজোট মেঘের ওপর হামলা চালাচ্ছে। মেঘ সবার দিকে বারবার তাকাচ্ছিল শুধু। মোজাম্মেল খান রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করলেন, বৃষ্টিতে ভিজতে গেছিলি কেন? বৃষ্টিতে ভিজলে যে জ্বর উঠবে সেই বোধশক্তি কি তোর হয়নি এখনো? ইকবাল খান মোজাম্মেল খানকে শান্ত করতে ব্যস্ত। এর মধ্যে আলী আহমদ খান ধীর কণ্ঠে বলে উঠলেন, এখন 1 মিনিট সময় নষ্ট করা একটা দিন নষ্ট করার সময়। ইচ্ছাকৃত জ্বর বাঁধানো কি ঠিক হয়েছে তোমার? কথাটা শান্ত স্বরে বললেও এই কথার অভিপ্রায় অষ্টাদশীর বোধগম্য হল। মালিহা খান, আকলিমা খানও যেন একজোট বিলাপ শুরু করলেন। যে যার মতো প্রশ্ন করছে, কোথায় থেকে ভিজে আসছিস? কখন গেছিলি? কেন ভিজেছিস? আরও কত প্রশ্ন। মেঘ নির্বাক চোখে শুধু তাকিয়ে আছে। সে কি করে বলবে আবির ভাই অন্য কোনো মেয়ের প্রতি কনসার্ন? এটা সহ্য করতে না পেরেই এমনটা করেছে। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, তোর জন্য খাবার নিয়ে আসছি মা, অল্প কিছু খেয়ে নে। মেঘ সবার ওপরে ওঠা রাগ যেন মায়ের ওপর ঝাড়ল। কাঁপা কাঁপা গলায় চিৎকার দিয়ে বলল, বললাম তো খাবো না, তেতো লাগে সব কিছু। কথা ঠিকমতো শেষ করতে পারল না। আবির হাজির হলো রুমে। মেঘের দৃষ্টি আবিরের দিকে পড়তেই অকস্মাৎ কম্বল টানল কপাল পর্যন্ত। আবির গম্ভীর কণ্ঠে বলল, এখানে এত ভিড় করার মতো কি হয়েছে? অসুস্থ রুগী দেখতে এসেছো, চুপচাপ দেখে চলে যাবে। রুগীকে এত প্রশ্ন করছো কেন? ডাক্তার বলেছে ওকে কোনো প্রকার চাপ না দিতে, অনুগ্রহ করে একটু শান্তিতে থাকতে দাও ওকে। একদমই কথাগুলো বলল আবির। ইকবাল খান ভাতিজার রাগ বুঝতে পেরে শান্ত কণ্ঠে বললেন, না মানে মেঘ জেনে শুনে বৃষ্টিতে কেন ভিজেছে এটাই সবাই জিজ্ঞেস করছিল, আর কিছু না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওর ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভেজার তাই ভিজেছে, তাছাড়া জ্বর হলে মাথা ফ্রেশ হয়। এখন সবাই নাস্তা করতে যাও। মেঘ কম্বলের নিচ থেকে ভেঙচি কেটে মনে মনে বলল, যার জন্য করি চুরি সেই বলে চোর।
আপনি আমায় বাধ্য করেছেন বৃষ্টিতে ভিজতে, আর এখন সবার সামনে সেটা আমার ইচ্ছে বলে চালিয়ে দিচ্ছেন। বাহ হিটলার, বাহ! কি বুদ্ধি আপনার। বাড়ির কেউ কোনো কথা বলল না। সকলেই চুপচাপ রুম থেকে বের হতে লাগলো। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর, মেঘের জন্য নাস্তা নিয়ে আয়। হালিমা খানও চলে গেলেন মেঘের নাস্তা রেডি করতে। মেঘ তখনও কপাল পর্যন্ত কম্বল টেনে রেখেছিল। রুম নিস্তব্ধ হয়ে যাওয়ায় মেঘ ভেবেছে সবাই চলে গেছে, তাই এক আঙুলে আস্তে করে কম্বলটা কপাল থেকে নামাতেই চোখ পড়ল আবির ভাইয়ের শানিত চোখের দিকে। মেঘ আর আবিরের চোখাচোখি হতেই আবির একটানা 2 বার ভ্রু নাচাল। আবির ভাইয়ের এমন কাণ্ডে মেঘ হেসে ফেলল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল ও তো আবির ভাইয়ের ওপর রেগে আছে। অকস্মাৎ মুখ গোমড়া করে ফেলল মেঘ। আবির চেয়ার টেনে মেঘের বিছানার পাশে বসে মৃদু কণ্ঠে শুধালো, এখন কেমন লাগছে? জ্বর কি কমেছে? মেঘ ওষ্ঠ উল্টালো, কিছু বলল না। আবির সহসা মেঘের কপালে হাত রাখল, সাথে একবার গলায় হাত রেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে হাত সরিয়ে নিল। তটস্থ হয়ে বলল, এখনও তো অনেক জ্বর। বসা থেকে উঠে টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বিছানায় বসে মেঘের জিহ্বার নিচে ধরল। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির কপাল কুঁচকে তাকিয়ে রইল মেঘের দিকে। দুজনেই নিস্তব্ধ, 2 জোড়া চোখ গভীরভাবে অনুবন্দী। মেঘের বুকের ভেতর তোলপাড় শুরু হচ্ছে। এর মধ্যে তানভীর গলা খাকারি দিয়ে রুমে ঢুকল। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির। তানভীরের কণ্ঠ শুনে মেঘ দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে তাকালো। আবির থার্মোমিটার চেক করতে ব্যস্ত হলো। তানভীর ভাইয়ের দিকে প্লেট বাড়াতেই মেঘ গোল গোল চোখ করে তাকালো। মনে মনে বলল, এখন কি আবার আবির ভাই খাইয়ে দেবে আমায়? আবির কোনো দিকে না তাকিয়ে ছোট করে বলল, তুই খাইয়ে দে। তানভীর বিস্ময় সমেত তাকালো আবিরের দিকে। আবির তানভীরকে চোখ দিয়ে ইশারা করতেই তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। আবির বিছানা থেকে উঠে চেয়ারে বসে আছে। তানভীর মেঘকে উঠিয়ে খাওয়ানো শুরু করলো। মেঘ জোর করে অল্প অল্প করে খাচ্ছে। তানভীর মেঘকে এটা সেটা বলে খাওয়াচ্ছে, বোঝাচ্ছে আর খাওয়াচ্ছে। আবির যেন নীরব দর্শক, একবার ফোনের দিকে দেখছে, একবার মেঘের খাওয়া দেখছে। কোনো মতে অল্প খেয়ে মেঘ শীতল কণ্ঠে বলল, আর খাবো না ভাইয়া। তানভীর আর জোর করল না, পানির গ্লাস এগিয়ে দিল মেঘের দিকে। খাওয়া শেষে পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে তানভীর বলে উঠল, ভাইয়া, বনুকে ওষুধগুলো খাইয়ে দাও প্লিজ, আমি নিচে যাচ্ছি, খুব ক্ষুধা লাগছে। তানভীর রুম থেকে নিচে চলে গেল। আবির ফোন পকেটে রেখে টেবিল থেকে ওষুধ রেডি করে মেঘের দিকে এগিয়ে দিল। মেঘও মাথা নিচু করে ওষুধগুলো খেয়ে নিল। আবির নিরেট কণ্ঠে বলল, সাবধানে থাকিস। আবির চলে যেতে নিলে মেঘ আবিরের ডান হাত আঁকড়ে ধরে। সহসা আবির ব্যথায় উফ করে উঠল। মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। মেঘ ভেবেছে আবির ভাই হয়তো বিরক্ত হয়েছেন মেঘের ছোঁয়াতে। অকস্মাৎ মেঘের মনটা খারাপ হয়ে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে মেঘ বলল, আমি মরে গেলে আপনি। এতটুকু বলতেই আবির অগ্নিদৃষ্টিতে চাইল অষ্টাদশীর দিকে। মেঘ কথা সম্পূর্ণ করতে পারল না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, চুপ। আবির দাঁতে দাঁত চেপে পুনরায় বলল, আর কোনোদিন যদি তোর মুখে এই কথা শুনি, তাহলে ওই দিন তোকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসব। মেঘের ছোট হৃদয়টা আবির ভাইয়ের কথায় আবারও চূর্ণ বিচূর্ণ হলো। একটু রম্যস্বরেও তো কথা বলতে পারতেন, তা না মেরে ফেলবেন। মেঘের অক্ষিপট ভিজে আসে, চিবুক নামিয়ে বিড়বিড় করে, এই বাড়িতে কেউ আমায় ভালোবাসে না, সবাই শুধু বকে। সবার রাগ ঝাড়ার একমাত্র জায়গা আমি। কেউ কেউ তো আবার আমার গায়েও হাত তোলে। শেষ কথাটা বলে আবিরের দিকে তাকালো। পল্লব ঝাপটাতেই গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আবির অষ্টাদশীর মুখের পানে চেয়ে মনে মনে বলল, এই কেউটা তোকে ইচ্ছাকৃতভাবে মারতে চায়নি। এটা কি করে বোঝাবো তোকে? এই কেউটা যে নিজের থেকেও বেশি তোকে ভালোবাসে। তোকে মারার সাধ্য কি তার আছে? আমি পারছি না তোকে বুকে জড়িয়ে চিৎকার করে বলতে যে তুই আমার সব কিছু, তোকে ছাড়া আমি নিঃস্ব। আবির বিছানার পাশে বসে গলা খাকারি দিয়ে তপ্ত স্বরে বলল, তুই হয়তো জানিস না, কারো অলিখিত কাব্য তুই, কারো স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কারণ তুই। তোর ডাগর ডাগর চোখের চাহনিতে কারো বিনাশ নিশ্চিত। তোর অনাদায়ী কর্মকাণ্ডে খুব শীঘ্রই কারো মস্তিষ্কের রক্তক্ষরণ ঘটানোর কারণ হবে। সময় থাকতে সাবধান হয়ে যা মেঘ। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল। জ্বরের ঘরে কথাগুলোর মানে বুঝল কিনা কে জানে। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, কার? আবির দীর্ঘশ্বাস ফেলে প্রখর স্বরে বলল, তোর বাবা মায়ের। নিজের মনের ভাব চাচ্চু আর মামুনির ওপর চাপিয়ে দিতে বাধ্য হলো আবির। মেঘ অক্ষিপল্লব ঝাপটে বৃহৎ নয়নে চেয়ে আছে আবিরের দিকে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আর কার ভালোবাসার প্রয়োজন তোর? আমার আব্বু যেখানে আমার সাথে প্রয়োজনের বাইরে কথা বলে না, সেখানে তোর ইচ্ছে অনিচ্ছা নিয়ে ভাবে। আম্মুর ভালোবাসা আশা করি আমার আর তোকে বোঝাতে হবে না। কাকিমণি কাকেও তো ওদের সন্তানের থেকে তোকে বেশি আদর করে। চাচ্চু আর মামুনির কথা কি আর বলবো।
চাচু আর মামুনির খুব শখ ছিল একটা মেয়ে বাবুর। তোর জন্মের পর তারা এত খুশি ছিল যে কান্না করে ফেলেছিল। এলাকার মানুষ ভেবেছিল এই বাড়িতে কেউ মারা গেছে। তানভীর ছেলে হয়েও এতটা গুরুত্ব পায়নি যতটা গুরুত্ব তুই চাচু আর মামুনির কাছ থেকে পাস। তানভীরের জীবনে বাবা মায়ের পরে তোর অবস্থান। মিম আদি তো তোরই ভক্ত। খানবাড়িতে তোর যতটুকু অগ্রাধিকার তা আমাদের কারও নেই। আর কার ভালোবাসা চাস তুই? একসাথে কথাগুলো বলে আবির থামল। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উল্টাপাল্টা কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া কিছুই না। মেঘ ডাগর ডাগর চোখে তাকিয়ে চিন্তিত কণ্ঠে শুধালো, আপনার কথা বললেন না কেন? মেঘের প্রশ্ন শুনে আবির ঢোক গিলে কপাল কুঁচকালো। তারপর শক্ত কণ্ঠে বলল, তোর এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। আবির চেয়ার থেকে উঠতে নিতেই মেঘ আবিরের ডান হাতের দুটো আঙুল আঁকড়ে ধরে। সঙ্গে সঙ্গে আবির দাঁতে দাঁত চিপে চোখ বন্ধ করে ফেলে। মেঘ সহসা আবিরের হাতের দিকে চাইল। আবিরের হাতে কাটা অংশে চাপ পড়ায় রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয় মেঘ। মেঘ আর্তনাদ করে বলল, আবির ভাই, আপনার হাত এতটা কিভাবে কেটেছে? আবির তপ্তস্বরে শুধু বলল, এমনি। আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আবির ভাইয়ের প্রস্থান দেখল। মেঘের মনে পড়ল মেন গেটের পাশের দেয়ালে ঘুষি দেওয়ার কথা। ধরেই নিল এর ফলে আবির ভাইয়ের হাত কেটেছে। অষ্টাদশী জানতেও পারল না তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে আবির কত শত ঘুষিতে নিজেকে আহত করেছে। গতকালের ঘটনাগুলো পরপর মনে হতেই মেঘের নিজের উপর বড্ড রাগ হলো। আবির ভাইয়ের অনুভূতি জানতে চাওয়ার কী দরকার ছিল? রাগে নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছে করল মেঘের। আবির ভাই জান্নাত আপুকে পছন্দ করলে মেঘের ব্যাপারে কোনো অনুভূতি থাকবে না, এটাই তো স্বাভাবিক। আবিরের সাথে এই জীবনে কখনো মেঘের সুসম্পর্ক ছিল বলে মনে পড়ছে না মেঘের। এই হিটলার স্বভাবের ব্যক্তির জন্য আজ সে জ্বরে ভুগছে। এটা ভাবতেই মাথায় রক্ত উঠছে। আবির মেঘের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল। একটা তালা নিয়ে ছাদের গেটে তালা ঝুলিয়ে দিল। তারপর নাস্তার টেবিলে চলে গেল। ততক্ষণে নাস্তার টেবিল ফাঁকা হয়ে গেছে। 3 কর্ত্রী রান্নাঘরে কাজ করছে আর এটা সেটা নিয়ে কথা বলছে। আবির রান্নাঘরের সামনে দিয়ে রাশভারী কণ্ঠে বলল, ছাদের গেটে তালা দিয়েছি, তোমাদের কারো ছাদে যাওয়ার প্রয়োজন হলে আমার রুম থেকে চাবি নিয়ে যেও। আকলিমা খান চিন্তিত কণ্ঠে শুধালেন, মেঘ কি রাতে ছাদে গিয়েছিল ভিজতে? আবির ওপর নিচ মাথা নাড়ল শুধু। মালিহা খান হালিমা খানের দিকে তাকিয়ে বললেন, যে মেয়ে ভূতের ভয়ে সন্ধ্যার পর বৃষ্টি হলে কানে আঙুল দিয়ে বসে থাকে, সেই মেয়ে এত রাতে ছাদে গেল কিভাবে? হালিমা খান নির্বাক চোখে তাকিয়ে রইল মালিহা খানের দিকে। এই প্রশ্নের উত্তর ওনার কাছেও নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোমাদের এসব নিয়ে গবেষণা করতে হবে না, যা হওয়ার হয়েছে। মেয়েকে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করবা না। ছাদে না যেতে পারলে এমন কাণ্ডও আর ঘটবে না। এই টপিক এখানেই শেষ। আবির চুপচাপ নাস্তা করে নিজের রুমে চলে গেছে। তানভীরের সারা দিন কাটল চায়ের পর চা খেতে খেতে। আবিরের জন্য ঘণ্টাখানেক তানভীরকেও ভিজতে হয়েছিল, যার ফলস্বরূপ গলা ব্যথা সর্দির উপশম হয়েছে। বিকেলে আবার এমপির সম্মেলনে যেতে হবে, তাই চা কফি খেয়ে গলা ঠিক রাখছে। দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়েছে সম্মেলনের উদ্দেশ্যে। আবির সারাদিনেও রুম থেকে বের হলো না। 3টার দিকে মালিহা খান আদিকে পাঠিয়েছিল ডাকার জন্য, কিন্তু আবির ঘুমাচ্ছে দেখে আদি দরজা থেকেই চুপচাপ চলে এসেছে। আর কিছুক্ষণ পর বাধ্য হয়ে মালিহা খান নিজেই সিঁড়ি দিয়ে উঠে গেল ছেলের রুমে। দরজা থেকে একবার আবিরকে ডাকল, কিন্তু কোনো সাড়া নেই। মালিহা খান ছেলের কাছে গিয়ে বাহুতে হাত রাখতেই আঁতকে উঠলেন। জ্বরে আবিরের গা পুড়ে যাচ্ছে, ডান হাত ফুলে গেছে কোনোই পর্যন্ত। মালিহা খান এই যে ছেলেকে ডাকছে, আবির জ্বরের ঘোরে কিছুই বলতে পারছে না। মালিহা খান রুম থেকে বেরিয়ে হাঁক ডাক শুরু করলেন। ইকবাল খান সোফায় টিভি দেখতে বসেছিলেন। ভাবির ডাক শুনে দৌড়ে গেলেন। মেঘ ঘুমাচ্ছিল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছিল। বড় জয়ের আর্তনাদে মেঘের রুম থেকে বেরিয়ে ছুটে গেলেন আবিরের রুমে। আবিরের মুখমণ্ডল অন্ধকার হয়ে আছে, হাতের ব্যথা, সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজার ফলে এই দশা হয়েছে। ইকবাল খান সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দিয়েছেন। ঘণ্টাখানিক পর পরিস্থিতি শান্ত হলো। আবিরকে ব্যথার ওষুধ খাওয়ানো হয়েছে। মালিহা খান ছেলের মাথায় জলপট্টি দিতে ব্যস্ত হলো। হালিমা খান বেরিয়ে মেঘের রুমে গেলেন। ততক্ষণে মেঘের ঘুম ভেঙে গেছে। হালিমা খানের থমথমে চেহারা দেখে মেঘ শঙ্কিত হলো। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে আম্মু? হালিমা খান মেয়ের কাছে বসতে বসতে বললেন, তোরা 3 ভাই বোন মিলে কি শুরু করেছিস বলতো? কেন, কি হয়েছে? এইদিকে তোর অবস্থা খারাপ, ওইদিকে তানভীরের লাগছে সর্দি। সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো, এখন আবার আবিরের। মেঘ আতকে উঠে প্রশ্ন করল, কি হয়েছে আবির ভাইয়ের? হালিমা খান কোমল কণ্ঠে বলা শুরু করলেন, রাত থেকেই ছেলেটা দৌড়ের ওপর, বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসছে। তারপর তোকে ছাদ থেকে রুমে এনেছে, ডাক্তার আনতে গিয়েছে, ডাক্তারকে বাসায় দিয়ে ওষুধ নিয়ে এসেছে। কিভাবে যেন হাত কেটেছে, সেই হাত ফুলে ব্যথায় এখন জ্বর উঠে গেছে। জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা। মেঘ মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে,
আবির ভাই আমার জন্য এত কিছু করেছে।